মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনা নতুন রূপ নিচ্ছে। গত জুনে মাত্র 12 দিনের যুদ্ধে রক্ষা পেয়েছিল আমেরিকা, কিন্তু এবার ইরান অন্যরকম। এবার ইরান তার চারপাশে থাকা সমস্ত মার্কিন সামরিক ঘাঁটিকে সম্পূর্ণ ভগ্নাংশে ফেলতে পারে। মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটি এখন ইরানি মিসাইলের আওতায়। ইরান ইতিমধ্যেই পরীক্ষা করেছে। কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর ইরাকে থাকা মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল। তখন আমেরিকা অনুভব করেছিল ইরানের ক্ষেপণাস্ত্র কতটা শক্তিশালী। ইরানের চারপাশে প্রায় 22টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। ইরানি পার্লামেন্ট স্পিকার এবং সাবেক ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসি প্রধান স্পষ্ট করে বলেছেন, ইরানের ভূখণ্ডে যদি আমেরিকা কোনো ধরনের হামলা চালায় তার জবাব হবে সরাসরি এবং কঠোর। শুধু তাই নয়, এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও যুদ্ধ জাহাজকেও তারা বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে। ইরানি নেতৃত্বের এই ঘোষণায় স্পষ্ট হয়েছে, শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যের সমস্ত মার্কিন সামরিক উপস্থিতি এবার তাদের নিশানায়। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনকেও হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও সাবেক রিভলিউশনারি গার্ড কমান্ডার মোহাম্মদ বাকের গালিবাফ। তার ভাষায়, ইরানে হামলা হলে দখলকৃত ভূখণ্ড পুড়িয়ে দেওয়া হবে। ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিতে পৌঁছাবে প্রথমে। বিশ্লেষকরা বলছেন, এই উত্তেজনার মধ্যে আমেরিকার জন্য এখন বড় ঝুঁকি। যদি তারা ইরানের মাটিতে পা বাড়ায়, তাহলে তাদের সমুদ্র ও স্থল বাহিনী উভয়ই বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হবে। মধ্যপ্রাচ্যের বড় মার্কিন ঘাঁটির মধ্যে রয়েছে কাতারের আল উদাইদ এয়ারবেস, বাহরাইনের নৌবাহিনীর 5ম বহর, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং ইরাকের একাধিক ঘাঁটি। এছাড়াও পারস্য উপসাগর এবং লোহিত সাগরে রয়েছে আমেরিকার যুদ্ধ জাহাজ। কাতারে পারস্য উপসাগরের তীরে অবস্থিত আল উদাইদ এয়ারবেস মার্কিন সামরিক শক্তির অন্যতম প্রধান কেন্দ্র। এখানে প্রায় 10,000 মার্কিন সৈন্য অবস্থান করছে। ইউএস সেন্ট্রাল কমান্ডের সম্মুখ ভাগের সদর দপ্তর এখানে। এখান থেকে মিশর থেকে কাজাখস্তান পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে মার্কিন সামরিক অভিযান পরিচালিত হয়। কাতার সরকার ইতিমধ্যেই এই ঘাঁটির অবকাঠামো উন্নয়নে $8 বিলিয়ন বেশি ব্যয় করেছে। ইরানি বিশ্লেষকদের মতে, যদি ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়, প্রথমে আল উদাইদ ঘাঁটি ক্ষতিগ্রস্ত হবে। সেখান থেকে মার্কিন অভিযান এবং বিমান অপারেশন তৎক্ষণাৎ ব্যাহত হবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধযন্ত্রে এই ধরনের আঘাতের প্রভাব বিশাল। গালিবাফ স্পষ্ট করে বলেছেন, আমরা সরাসরি জবাব দেব। আমাদের লক্ষ্য স্পষ্ট। ইরানের প্রতি হামলা হলে আমরা শান্তভাবে অপেক্ষা করব না। এই হুঁশিয়ারির মাধ্যমে ইরান বিশ্বকে দেখাচ্ছে তারা প্রস্তুত এবং হঠাৎ হামলার জন্য অপেক্ষা করছে না। এবারের উত্তেজনা শুধু স্থানীয় নয়, আন্তর্জাতিক। ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বড় শক্তিগুলো এবার সতর্ক। মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাবনা এবং ইরানের প্রস্তুতি যে বাস্তব তা সবাই বুঝছে। ইরান বলেছে, আমরা শান্তি চাই, কিন্তু যদি হামলা আসে জবাব হবে কঠোর। আমাদের প্রতিশোধ মৃদু হবে না। মধ্যপ্রাচ্যে আমাদের নজর সবসময় থাকবে। মধ্যপ্রাচ্যের রাজনীতি, সামরিক ঘাঁটি এবং যুদ্ধ জাহাজ সবই এখন এক উত্তপ্ত কুণ্ডলিতে। এক ক্ষুদ্র ভুলও পুরো অঞ্চলে আগুন লাগাতে পারে। ইরান উত্তাল, খামেনির কড়া বার্তা ও ট্রাম্পের হুমকি। ইরানের রাস্তায় আগুন জ্বলে উঠেছে। ছোটখাটো বিক্ষোভ এখন দম বন্ধ করা হিংসায় রূপ নিয়েছে। মানুষ রাস্তায় নামছে, সরকার কোণঠাসা। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি হস্তক্ষেপের ইঙ্গিত দিচ্ছেন। এর ফলে নতুন একটি বিপজ্জনক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। সরকারি শাসক গোষ্ঠী খামেনি নেতৃত্বাধীন ব্যবস্থাপনা কড়া পদক্ষেপ শুরু করেছে। তারা বিক্ষোভকারীদের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এজেন্ট দাবি করে তাদের উপর অগ্নিসংযোগ ও সন্ত্রাসের দায় চাপাচ্ছে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ইরান স্বাধীনতার দিকে এগোচ্ছে, এমন পরিস্থিতি আগে দেখা যায়নি। যুক্তরাষ্ট্র সাহায্যের জন্য প্রস্তুত। বিস্তারিত কিছু জানায়নি, তবে সময় ও প্রেক্ষাপট স্পষ্ট। ট্রাম্পের এই বার্তা এসেছে প্রায় 2 সপ্তাহ ধরে চলা বিক্ষোভের মাঝে, যেখানে তিনি বারবার সতর্ক করেছেন, যদি ইরানি নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের হত্যা করে তবে ওয়াশিংটন হস্তক্ষেপ করতে পারে। একদিন আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দীর্ঘ নীরবতার পর মুখ খুলেছেন। তিনি সরাসরি ট্রাম্পকে নিশানা করেছেন, তাকে অহংকারী বলে আখ্যায়িত করেছেন। খামেনি সতর্ক করেছেন, ইতিহাস প্রমাণ করে প্রায়ই শাসকরা তাদের ক্ষমতার শীর্ষে থাকতে থাকতে পতিত হয়। খামেনি তারপর নিজের দেশের মানুষের দিকে লক্ষ্য ফিরিয়েছেন। তিনি বলেছেন, বিক্ষোভকারীরা অন্য দেশের প্রেসিডেন্টকে খুশি করতে নিজেদের শহর ও রাস্তাঘাট ধ্বংস করছে। তার মতে, এই অস্থিরতা স্বাভাবিক নয়, এটি বিদেশি প্রভাবিত। রাষ্ট্রীয় মিডিয়া একই বক্তব্য তুলে ধরছে। তারা বলছে, এটি একটি সমন্বিত প্রচেষ্টা ইসলামী প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করার জন্য। ইরানের মিডিয়া রিপোর্ট অনুযায়ী সরকারের নিরাপত্তা বাহিনী এক বড় অভিযান চালিয়েছে। তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে 200-এর বেশি সন্দেহভাজন সন্ত্রাসী ও অশান্তিকর ব্যক্তি আটক করা হয়েছে।
অস্ত্রশস্ত্র জব্দ করা হয়েছে, ফায়ার আর্মস, গোলা বারুদ, গ্রেনেড, মলোটোভ ককটেল সহ। রাষ্ট্রীয় মিডিয়া বলছে এই অভিযান বিক্ষোভের তীব্রতা কমানোর একটি গুরুত্বপূর্ণ কারণ। ইরান শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি করলেও ট্রাম্পের বার্তা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। ওয়াশিংটন কিভাবে সাহায্য করবে তা স্পষ্ট নয়, তবে তেহরান এটিকে বিদেশি হস্তক্ষেপের প্রমাণ হিসেবে দেখছে। ইরানের অস্থিরতা শুধু দেশীয় সমস্যা থাকছে না, এটি দ্রুত একটি আন্তর্জাতিক ফ্ল্যাশ পয়েন্টে রূপ নিচ্ছে। খামেনি দেশীয় সেনাবাহিনী বা পুলিশকে নয়, ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC এর উপর সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করেছেন। কর্মকর্তাদের মতে খামেনি তার ভাগ্য IRGC এর হাতে রেখেছেন। IRGC শুধু সামরিক বাহিনী নয়, তারা ইরানের অর্থনীতি, গোয়েন্দা সংস্থা, রাজনৈতিক ব্যবস্থা সবখানে গভীরভাবে প্রবেশ করেছে, তাই তারা খামেনির সবচেয়ে বিশ্বস্ত শক্তি। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরও প্রস্তুত করা হয়েছে। এই কৌশলটি বিদেশি হুমকি প্রতিরোধ বা মোকাবিলার উদ্দেশ্যে। এটি দেখায় তেহরান একই সঙ্গে অভ্যন্তরীণ অস্থিরতা এবং বাইরের উত্তেজনার জন্য প্রস্তুত। কিছু রিপোর্টে বলা হয়েছে খামেনি দেশ ছেড়ে পালাতে পারেন, কিন্তু এক শীর্ষ কর্মকর্তা বলেছে খামেনি তেহরান ছাড়বেন না, এমনকি যদি B-52 বোমারু বিমানও আকাশে ঘুরে। পালানোর কোনো পরিকল্পনা নেই। ইরান ইসরায়েল গুপ্তচর যুদ্ধ, তেহরানের পাল্টা আঘাত। ইরান সন্দেহভাজন ইসরায়েল সংযুক্ত নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। 12 দিনের এক ভয়ঙ্কর যুদ্ধের পর এই ধরপাকড় চলছে, যেখানে তেল আবিব ইরানের অভ্যন্তরে বেশ কিছু নিরাপত্তা দুর্বলতার সুযোগ নিয়েছিল বলে অভিযোগ। গোয়েন্দা জালে কঠোর অভিযান। ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীরি আল আরাবি আল জাদেদকে জানিয়েছে যে তেহরান দেশের শত্রু নেটওয়ার্কগুলো সম্পর্কে মূল্যবান তথ্য পেয়েছে। তিনি আরও যোগ করে এই গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সুনির্দিষ্ট, সিদ্ধান্তমূলক এবং দ্রুততার সাথে অভিযান চালানো হচ্ছে। এই অভিযানে গুপ্তচর বৃত্তির অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও আদালতের রায় না আসা পর্যন্ত কাউকে গুপ্তচর বলা বা শাস্তি দেওয়া হবে না বলে জানানো হয়েছে, তবে শত্রুদের দ্বারা তাদের শোষণ করার সম্ভাবনার কারণে মামলাগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না। ইসরায়েলি গুপ্তচরদের কথিত হত্যাকাণ্ডের বিষয়ে জাহাঙ্গীরি মন্তব্য করেছেন, আমি এটি নিশ্চিত করছি না। যুদ্ধ আর গোয়েন্দা তৎপরতার যোগসূত্র। ইরানের সাথে ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধকালে তেল আবিব সত্যিই দেশের অভ্যন্তরে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও হামলা চালানোর জন্য তাদের নেটওয়ার্ক ব্যবহার করতে সক্ষম হয়েছিল, যা ইরানও স্বীকার করেছে। এই যুদ্ধের মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস বা হ্রাস করা এবং শাসন ব্যবস্থা পরিবর্তে উস্কানি দেয়া। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং অন্যান্য ইসরায়েলি নেতারা খোলাখুলিভাবে এই লক্ষ্যকে সমর্থন করেন। এভিন কারাগার, এক হামলার রক্তাক্ত স্মৃতি। ইসরায়েল ইরানের কুখ্যাত এভিন কারাগারকেও লক্ষ্যবস্তু করেছিল, যা জাহাঙ্গীরের মতো সমাজকে আতঙ্কিত করতে এবং বিপ্লব, ইসলাম ও ইরানের প্রতি সমর্থন ত্যাগ করতে জনগণকে বাধ্য করতে পরিচালিত হয়েছিল। তিনি জানান, এই হামলায় 79 জন নিহত হয়েছেন, যার মধ্যে সাধারণ বেসামরিক নাগরিক, বন্দীদের আত্মীয় স্বজন, বিচার বিভাগীয় কর্মী, কারা কর্মী এবং এলাকার বাসিন্দারা অন্তর্ভুক্ত। হামলার পর পালিয়ে যাওয়া বন্দীর সংখ্যা খুব বেশি নয় এবং এতে কোনো বিশিষ্ট ব্যক্তির নাম অন্তর্ভুক্ত ছিল না বলেও তিনি জানিয়েছেন। এই হামলায় এতগুলো বেসামরিক মানুষ আর কারাকর্মীর মৃত্যু এটাই প্রমাণ করে যে এটা নিছকই সামরিক হামলা ছিল না, এর পেছনে ছিল মানুষকে আতঙ্কিত করার এক গভীর চক্রান্ত। IRGCর সাফল্য। পৃথকভাবে ইরানের উত্তরাঞ্চলীয় মাজানদারান প্রদেশের ইরানি বিপ্লবী গার্ড কর্পস IRGC জানিয়েছে তাদের গোয়েন্দা শাখা একজন শত্রু ফিল্ড অপারেটিভকে গ্রেফতার করেছে, যে বিদেশে ইরান বিরোধী উপাদানগুলোর সরাসরি নির্দেশনায় সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল। IRGC আরও জানিয়েছে যে এই নেটওয়ার্কের অন্যান্য সদস্যদেরও চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে। আকস্মিক আক্রমণের পর থেকে ধারাবাহিক গ্রেফতার। গত জুনে ইসরায়েলের আকস্মিক আক্রমণের পর থেকে, যা 12 দিনের যুদ্ধের সূত্রপাত করেছিল, ইরান প্রায় প্রতিদিন সন্দেহভাজন গুপ্তচর এবং সহযোগীদের গ্রেপ্তার করে চলেছে। এই ধারাবাহিক ধরপাকড় এটাই ইঙ্গিত দেয় যে ইরানের অভ্যন্তরে ইসরায়েলি নেটওয়ার্ক কতটা বিস্তৃত এবং সক্রিয় ছিল। বিশ্বজুড়ে গোপন চীনা অস্ত্রের বাজার, নীরব খেলোয়াড় বেইজিং। ইউক্রেন যুদ্ধকে বলা হচ্ছে বিশ্বের প্রথম ড্রোন যুদ্ধ, আর এর ফুটেজ সব কথা বলে দেয়।
ড্রোনগুলো পরীক্ষার উপর দিয়ে দ্রুত চলে যাচ্ছে, কোয়াডকপ্টারগুলো গ্রেনেড ফেলছে, বিস্ফোরক সরাসরি ট্যাঙ্কের হ্যাচে গিয়ে আঘাত হানছে। সামরিক বিশ্লেষকরা একে যুদ্ধের এক নতুন যুগ বলে অভিহিত করেছেন। ইউক্রেন গ্রাহক ড্রোন নিয়ে বেশ উন্নতি করেছিল এবং ইউরোপীয় সরবরাহকারীদের সাথে চুক্তি ছিন্ন করেছে, কিন্তু প্রশ্ন হলো রাশিয়া তার ড্রোনগুলো কোথা থেকে পাচ্ছিল? একটি নতুন তদন্তের উত্তর চমকে দিয়েছে। এর পেছনে আছে চীন। চীনের গোপন ড্রোন ব্যবসা, অ্যারোহিট ও হোটেল রোবোটিক্স। এই ড্রোন বৃদ্ধির পেছনে রয়েছে তুলনামূলকভাবে অস্পষ্ট রাশিয়ান কোম্পানি অ্যারোহিট, কিন্তু এখন দেখা যাচ্ছে প্রতি মাসে হাজার হাজার ফাস্টারসন ভিউ ড্রোন তৈরি হচ্ছে, আর এর মূলে রয়েছে একটি চীনা কোম্পানি হোটেল রোবোটিক্স। এই চীনা বেসামরিক ড্রোন প্রস্তুতকারক কোম্পানিটি বলেছে যে তারা 2022 সালে রাশিয়ার কাছে বিক্রি বন্ধ করে দিয়েছে। তবুও অভ্যন্তরীণ নথিগুলো অন্য কথা বলছে। দেখা যাচ্ছে রুশ প্রকৌশলীরা 2025 সালেও হোটেল রোবোটিক্সের কর্মীদের সঙ্গে কথা বলছিলেন। নিষেধাজ্ঞার অধীনে এই ধরনের বিক্রি কি অবৈধ? হ্যাঁ, অবশ্যই, কিন্তু এর প্রয়োগ বেশ জটিল, বিশেষ করে মধ্যস্থতাকারীদের কারণে। কিছু যন্ত্রাংশ মালয়েশিয়ার মাধ্যমে আসে, কিছু দুবাইয়ের মাধ্যমে, আবার কিছু কাজাখস্তান বা কিরগিজস্তানের শেল কোম্পানির মাধ্যমে আসে। নিষেধাজ্ঞা সত্ত্বেও চীনা কোম্পানিগুলো যন্ত্রাংশ বিক্রি চালিয়ে যাচ্ছে। ইরানও চীনা অস্ত্রের ক্রেতা, আর এটি কেবল ইউক্রেন যুদ্ধে সীমাবদ্ধ নয়। অন্যান্য প্রতিবেদনে বলা হয়েছে ইরানের অস্ত্রাগারেও চীনা অস্ত্র দেখা যাচ্ছে। ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে ইরান তার অস্ত্রাগারের ঘাটতি অনুভব করছিল। বেইজিং এখন সেই শূন্যস্থান পূরণ করছে। তারা ইরানের কাছে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যাটারি পাঠাচ্ছে। এগুলি অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা না হলেও ইরানের জন্য লক্ষ্য হলো তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোড়া লাগানো, এবং চীন সেই প্রক্রিয়ায় সহায়তা করছে। ইরান কিভাবে এর জন্য অর্থ পরিশোধ করছে? প্রতিবেদনগুলি ইঙ্গিত দেয় যে তারা অস্ত্রের বিনিময়ে তেল বিক্রি করছে। সুতরাং ইউক্রেন এবং ইরান দুটি ভিন্ন যুদ্ধক্ষেত্রে চীনা অস্ত্র দেখা গেছে। সর্বত্র চীনা অস্ত্র, মধ্যপ্রাচ্য থেকে আফ্রিকা পর্যন্ত। আপনি যদি আরো বড় পরিসরে দেখেন তাহলে বুঝতে পারবেন চীনা অস্ত্র প্রায় সর্বত্রই রয়েছে। গাজায় চীনা ট্যাঙ্ক বিরোধী ক্ষেপণাস্ত্র দেখা গেছে। সিরিয়া এবং লিবিয়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছেও চীনা তৈরি বিমান বিরোধী অস্ত্র রয়েছে। আফ্রিকায়, চাঁদ এবং সুদানে চীনা হার্ডওয়্যার পাওয়া যায়। মিয়ানমারে সামরিক বাহিনী এবং বিদ্রোহীরা উভয় পক্ষই চীনা রাইফেল ব্যবহার করে। এর মানে হলো কিছু সংঘাতে চীন উভয় পক্ষকেই সরবরাহ করছে। চীনের প্রতিরক্ষা রপ্তানিকারকরা একটি সহজ নিয়ম অনুসরণ করে। আপনি যদি আমাদের অর্থ প্রদান করেন, আমরা সরবরাহ করব। আর এই নীতি কর্তৃত্ববাদী শাসন এবং অর্থের সংকটে থাকা সরকারগুলোর কাছে খুবই আকর্ষণীয়। এই সরবরাহগুলির বেশিরভাগই গোপনীয়, হয় তৃতীয় পক্ষের ডিলার বা শেল কোম্পানিগুলোর মাধ্যমে সম্পন্ন হয়। চীনা অস্ত্রের মান এবং বৈশ্বিক কৌশল। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো এই অস্ত্রগুলো কি ভালো? এর উত্তর নির্ভর করে আপনি কাকে জিজ্ঞাসা করছেন তার উপর। চীন প্রায়শই যাকে রপ্তানি রূপ বলে তা সরবরাহ করে। এগুলি তাদের প্রধান অস্ত্রের কম উন্নত সংস্করণ, সস্তা এবং প্রচুর, তবে নির্ভরযোগ্যতা একটি সাধারণ অভিযোগ। এই চীনা অস্ত্রগুলোর সমস্যা রয়েছে। নাইজেরিয়ান সৈন্যরা তাদের চীনা ট্যাঙ্কগুলো ভেঙে যেতে দেখেছে। কিছু ক্ষেত্রে ক্লায়েন্টরা রাশিয়ান বা এমনকি পশ্চিমাদের কাছে ফিরে গেছে। কাগজে কলমে চীন বিশ্বের 4র্থ বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ফ্রান্সের পরে 4র্থ স্থানে রয়েছে। গাজার সমর্থনে যেন যুদ্ধের ক্ষেত্রটা ক্রমশই বিস্তৃত হচ্ছে। ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন আবারও সরাসরি ইয়েমেনি সশস্ত্র বাহিনী YAF এর ক্ষেপণাস্ত্র হামলার আওতায় এসেছে। কে ভেবেছিল ভূমধ্য সাগর থেকে অনেক দূরে থাকা ইয়েমেন ইসরায়েলের কেন্দ্রে এমন আঘাত হানতে পারে? বেন গুরিয়নে জুলফিকারের আঘাত। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি নিশ্চিত করেছেন তারা সফলভাবে বেন গুরিয়ন বিমানবন্দরে একটি সুনির্দিষ্ট সামরিক অভিযান চালিয়েছে। এই হামলায় ব্যবহার করা হয়েছে শক্তিশালী জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে এই ক্ষেপণাস্ত্র আক্রমণ সফলভাবে প্রতিহত করা হয়েছে। তবে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর দাবি এই হামলার প্রভাব ছিল ব্যাপক। ইয়াহিয়া সারি জানিয়েছেন ইসরায়েলের 300টিরও বেশি শহরে অ্যালার্ম সাইরেন বেজে ওঠে। এর ফলে লক্ষ লক্ষ ইসরায়েলিকে বাধ্য হয়ে আশ্রয় কেন্দ্রে যেতে হয়। শুধু তাই নয়, বেন গুরিয়ন বিমানবন্দরের সমস্ত বিমান চলাচল বন্ধ করে দিতে হয়। এই একটি সফল হামলা ইসরায়েলের আকাশপথে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করেছে। ইয়াহিয়া সারি জোর দিয়ে বলেছেন গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তারা এই সামরিক অভিযান চালিয়ে যাবে এবং নৌ অবরোধ বজায় রাখবেন। নৌ অবরোধ
সাগরে এক নতুন অধ্যায়। ইসরায়েলি সশস্ত্র বাহিনী শুধু আকাশপথেই সীমাবদ্ধ থাকেনি, সাগরেও তারা ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। এই অভিযানের অংশ হিসেবে তারা উম্মে আল রাশরাশ বন্দরের দিকে যাওয়া ইটারনিটি সি নামের একটি জাহাজ ডুবিয়ে দিয়েছে। ইয়েমেনি নৌবাহিনী জাহাজ ডোবানোর সেই ফুটেজও প্রকাশ করেছে। কিন্তু এখানেই আছে এক চমক। ইয়েমেনি সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে জাহাজটিকে ডুবিয়ে দেওয়ার সময় তারা জাহাজের ক্রুদের সাথে যোগাযোগ করেছিল। ফুটেজে দেখা যায় নৌ অপারেটররা জাহাজের ক্যাপ্টেনকে আশ্বস্ত করছেন যে উদ্ধারকারী নৌকা আসছে এবং ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এটি এক অদ্ভুত বৈপরীত্য। একদিকে কঠোর অবরোধের অংশ হিসেবে জাহাজ ডুবিয়ে দেওয়া হচ্ছে, অন্যদিকে মানবিকতার খাতিরে ক্রুদের জীবন বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। এটি ইয়েমেনি সশস্ত্র বাহিনীর কয়েকদিনের মধ্যে ডুবিয়ে দেওয়া দ্বিতীয় জাহাজ। এর আগে লোহিত সাগরে ম্যাজিক সিস নামের আরেকটি জাহাজকেও ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্য করে ডুবিয়ে দেওয়া হয়েছিল। ইয়েমেনের এই পদক্ষেপ স্পষ্ট করে যে তারা কেবল গাজার সমর্থনে সামরিক অভিযান চালাচ্ছে না, বরং ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে তারা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু বেছে নিচ্ছে। তাদের এই চলমান প্রতিরোধ ইসরায়েলকে এক নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে ইসরায়েল সম্পর্কিত কোম্পানির মালিকানাধীন সব জাহাজ এখন থেকে তাদের বৈধ লক্ষ্যবস্তু। তারা দাবি করে গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া এবং অবরোধ না ওঠা পর্যন্ত ইসরায়েলি নৌ চলাচল বন্ধ রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। ইয়েমেনের এই নতুন সক্ষমতা ইসরায়েলি দখলদারের জন্য একটি বড় সংকেত, যা ইঙ্গিত দেয় এই অঞ্চলে ইসরায়েলের ক্ষমতা ক্রমেই সীমিত হচ্ছে এবং তারা প্রতিরোধ অক্ষের চাপের মুখে পড়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইয়েমেনের সাম্প্রতিক সামরিক সক্ষমতা ও দৃঢ়তা স্পষ্ট করে যে ইরানের প্রতিরোধ অক্ষের হাতে এখনো শক্তিশালী কার্ড রয়েছে, যা এখনো পুরোপুরি খেলা হয়নি। লোহিত সাগরে নতুন আতঙ্ক। ইয়েমেনি বাহিনী ডুবিয়ে দিল আরও এক ইসরায়েলি জাহাজ ইটারনিটি সি। বারবার সতর্ক করা হয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি। অবশেষে ইয়েমেনি সশস্ত্র বাহিনী তাদের প্রতিশ্রুতি রাখল এবং ইটারনিটি সি নামের একটি জাহাজকে ডুবিয়ে দিয়েছে, যা ইসরায়েলি বন্দরে যাচ্ছিল। এটি ইসরায়েল সম্পর্কিত জাহাজ চলাচলের বিরুদ্ধে ইয়েমেনের কঠোর অবস্থানের এক জ্বলন্ত প্রমাণ। ইটারনিটি সি ডুবে যাওয়ার নেপথ্যে ইয়েমেনি সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে তারা একটি নৌ সামরিক অভিযান চালিয়েছে। এই অভিযানের লক্ষ্য ছিল পণ্যবাহী জাহাজ ইটারনিটি সি, যা অধিকৃত ফিলিস্তিনের উম্মে আল রাশরাশ বা ইলাত বন্দরের দিকে যাচ্ছিল। আক্রমণে একটি ড্রোন নৌকা এবং 6টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল, যা আধুনিক নৌযুদ্ধের এক নতুন মাত্রা যোগ করেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানিয়েছেন, জাহাজটি ইয়েমেনি নৌবাহিনীর বারবার সতর্কতা উপেক্ষা করেছিল। ইসরায়েলি অধিকৃত ফিলিস্তিনের বন্দরে প্রবেশ নিষিদ্ধ থাকা সত্ত্বেও এটি সেই দিকেই যাচ্ছিল। ফলস্বরূপ জাহাজটি আঘাত হানে এবং পরবর্তীতে সম্পূর্ণভাবে ডুবে যায়। তবে একটি আশার খবর হলো, বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে জাহাজের ক্রুদের সকল সদস্যকে উদ্ধার করা হয়েছে, তাদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে এবং নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। পুরো অপারেশনটি অডিও এবং ভিডিও ফুটেজ সহ সম্পূর্ণরূপে নথিভুক্ত করা হয়েছে, যা তাদের দাবিকে আরও জোরালো করেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী এই অভিযানকে ফিলিস্তিনি জনগণ এবং তাদের প্রতিরোধকে সমর্থন করার জন্য তাদের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে বর্ণনা করেছে। তারা দৃঢ়ভাবে ঘোষণা করেছে যে লোহিত ও আরব সাগরে ইসরায়েলি নৌযান চলাচল ব্যাহত করতে তারা সব ধরনের পদক্ষেপ নিতে থাকবে। তারা ইসরায়েলি দখলদারিত্বের সাথে সহযোগিতা করা আন্তর্জাতিক কোম্পানি এবং সরকারগুলিকে পুনরায় সতর্ক করেছে। তারা বেসামরিক নিরাপত্তার জন্য তাদের উদ্বেগের ওপর জোর দিয়েছে এবং পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে বারবার সতর্কীকরণ উপেক্ষা করার ফলেই এই জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। দ্বিতীয় জাহাজ ডোবানোর ঘটনা। এই ঘটনাটি কয়েকদিনের মধ্যে ইয়েমেনি সশস্ত্র বাহিনী কর্তৃক ডুবিয়ে দেয়া দ্বিতীয় জাহাজ। এর আগে তারা 2টি ড্রোন নৌকা, 5টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 3টি ড্রোন ব্যবহার করে লোহিত সাগরে ম্যাজিক সিস জাহাজটিকে লক্ষ্য করে। সেই জাহাজটিও সরাসরি আঘাত হানে এবং সম্পূর্ণরূপে ডুবে যায়। এই দুটি ঘটনা প্রমাণ করে ইয়েমেন কেবল মুখে বলছে না, তারা কার্যকর পদক্ষেপও নিচ্ছে। বিবৃতিতে আরও জোর দেওয়া হয়েছে যে সানার অবস্থানের মূল লক্ষ্য হল ইহুদিবাদী সত্তা এবং তার মিত্রদের গাজার উপর থেকে অবরোধ তুলে নিতে এবং তাদের আগ্রাসন বন্ধ করতে বাধ্য করা। বিবৃতিতে নিশ্চিত করে বলা হয়েছে যে ফিলিস্তিনি উদ্দেশ্য এবং এর রক্ষকদের সমর্থনে সামরিক অভিযান অব্যাহত থাকবে এবং আরও তীব্র হবে। এই ঘটনাগুলি আঞ্চলিক ভূ রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। লোহিত সাগরের নিরাপত্তা এখন এক বড় প্রশ্নবোধক চিহ্নের মুখে।
আন্তর্জাতিক বাণিজ্য রুটে এই ধরনের হামলা বৈশ্বিক অর্থনীতিতে কী প্রভাব ফেলবে সেটাই এখন দেখার বিষয়। ইয়েমেনের এই পদক্ষেপগুলো কি ইসরায়েলকে পিছু হটতে বাধ্য করবে, নাকি সংঘাত আরও বাড়িয়ে তুলবে? ইরান যেন রণহুঙ্কার দিল। তাদের শীর্ষ সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখার্চি সাফ জানিয়ে দিয়েছেন, পশ্চিম এশিয়ায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সকল সামরিক ঘাঁটি ইরানের হামলার আওতায়। শেখার্চি দাবি করেছেন, সাম্প্রতিক সংঘাতের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রই মূল দায়ী এবং ইরান তার আত্মরক্ষার জন্য ধ্বংসাত্মক প্রতিশোধ নিতে প্রস্তুত। শেখার্চি আল মায়াদিনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইরান যুদ্ধ শুরু করেনি, কিন্তু প্রতিপক্ষের ধ্বংসাত্মক হামলার জবাবে 12 দিনের মধ্যে কার্যকরভাবে পাল্টা জবাব এনেছে। তিনি জোর দিয়ে বলেন, এই পাল্টা হামলায় শত্রুদের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। তার মতে, শক্তিশালী ইরানি প্রতিশোধমূলক অভিযান সহ্য করার পরেই প্রতিপক্ষরা যুদ্ধবিরতিতে বাধ্য হয়েছে। তিনি দাবি করেছেন, সংঘাত শেষ হওয়ার আগে শেষ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ইরানি নিক্ষেপ করেছিল। শেখার্চির দাবি অনুযায়ী অসংখ্য ইসরায়েলি সামরিক, নিরাপত্তা এবং গবেষণা কেন্দ্র সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। শুধু তাই নয়, তিনি কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন বাহিনীর মারাত্মক ক্ষয়ক্ষতির কথাও জানিয়েছেন। সবচেয়ে চমকপ্রদ তথ্য হল, শেখার্চি বলেছেন, শত্রুদের বেশিরভাগ ক্ষয়ক্ষতি কঠোরভাবে গণমাধ্যম থেকে গোপন রাখা হয়েছে। তিনি পশ্চিমা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং চ্যালেঞ্জ করে বলেছেন, শত্রুরা যদি সত্যি গণতান্ত্রিক এবং সৎ হয়, তাহলে তাদের ক্ষয়ক্ষতি বিশ্বের কাছে প্রকাশ করতে দিন। তার মতে, ইরানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র বিশ্বের সবচেয়ে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকেও ভেদ করতে সক্ষম হয়েছে এবং ইসরায়েলের আকাশসীমা আমাদের কাছে হয়েছে। শেখার্চি নিশ্চিত করেছেন, ইরানের অনেক হামলা কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং তেহরানের কাছে এখনো আরও অনেক কৌশলগত লক্ষ্যবস্তু রয়েছে। তিনি বলেছেন, আঘাতপ্রাপ্ত লক্ষ্যবস্তুর প্রকৃতির কারণে শত্রুদের মনোবল ভেঙে পড়েছে। তার দাবি, ইসরায়েলি সামরিক বাহিনীকে নিজেদের আশ্রয় কেন্দ্রে ফিরে যেতে হয়েছে, সাধারণ বসতি স্থাপনাকারীরা নয়। এছাড়াও তিনি প্রকাশ করেছেন যে ইরানি বাহিনী অনেক মার্কিন ও ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে। শেখার্চি স্পষ্টভাবে সতর্ক করেছেন, ইরান যে কোনো নতুন আগ্রাসনের প্রচেষ্টার বিরুদ্ধে ধ্বংসাত্মক শক্তির সাথে প্রতিক্রিয়া জানাতে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আবারও জোর দিয়ে বলেছেন, পশ্চিম এশিয়ায় অবস্থিত মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিগুলো ইরানের ফায়ার রেঞ্জের মধ্যে। শেখার্চি মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের সমর্থকদের যুদ্ধবিরতি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যে কোনো ভুলের জবাব বিধ্বংসী হবে এবং ইরানের প্রতিশোধ আগের চেয়েও বেশি ধ্বংসাত্মক হবে, যেখানে নতুন এবং অপ্রত্যাশিত সামরিক কৌশল ব্যবহার করা হবে। তিনি স্পষ্ট করে বলেছেন, যে কোনো ভুল বা আগ্রাসনের ক্ষেত্রে আমরা সমস্ত লাল রেখা অতিক্রম করব, অর্থাৎ ইরান তাদের সীমা অতিক্রম করতে মোটেই দ্বিধা করবে না। ইরানের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে শেখার্চি গর্ব করে বলেছেন, দেশটির উন্নত এবং ধ্বংসাত্মক সামরিক শক্তি রয়েছে। তারা স্বাধীনভাবে অস্ত্র তৈরি করে, দ্রুত আপডেট করে এবং দীর্ঘস্থায়ী সংঘাতে জড়াতে ভয় পায় না। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, আমাদের বিজ্ঞানী এবং প্রকৌশলীরা বিদেশি সহায়তা ছাড়াই অত্যাধুনিক অস্ত্র তৈরি করতে পারেন এবং ইরানের অস্ত্রাগার যে কোনো সংঘাতের ফলাফল পরিবর্তন করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে তারা বলেছেন, তারা যে কোনো আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরানের তিক্ততার স্বাদ পাবে। ইরানের পরবর্তী প্রতিশোধ, নেতানিয়াহুকে বাঁচাতে পারবে না আমেরিকা। ইরানের সামরিক প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তার মতে, এই প্রতিশোধ এতটাই ভয়াবহ হবে যে আমেরিকাও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বাঁচাতে পারবে না, যিনি তেল আবিবের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধের নির্দেশ দিয়েছিলেন। তেহরানে এক অনুষ্ঠানে মুসাভি বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির নির্দেশ অনুসারে এই প্রতিশোধের পরিকল্পনা করা হয়েছে। মুসাভি আরও বলেন, তবে এটি বাস্তবায়নের সুযোগ তৈরি হয়নি। কিন্তু তিনি জোর দিয়ে বলেছেন যে ইসরায়েল যদি আবারও ইরানকে আক্রমণ করে, তবে তেহরান নিশ্চিতভাবেই প্রতিশোধ নেবে। যদি তারা আবার ইরানে আক্রমণ করে, তাহলে তারা দেখতে পাবে আমরা কি করতে সক্ষম। সেক্ষেত্রে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বাঁচাতে পারবে না। ট্রু প্রমিস ট্রি, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। গত 13 জুন থেকে শুরু হওয়া 12 দিনের সংঘাতে ইরান মার্কিন সমর্থিত ইসরায়েলের বিরুদ্ধে তীব্র প্রতিশোধমূলক হামলা চালায়। ইসরায়েলি আগ্রাসন শুরুর পরপরই ইরানের সশস্ত্র বাহিনী দ্রুত এবং জোরালোভাবে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের গভীরে গুরুত্বপূর্ণ পারমাণবিক, সামরিক এবং শিল্প অবকাঠামো লক্ষ্য করে নির্ভুল হামলা চালায়।
অপারেশন ট্রু প্রমিস 3 এর অংশ হিসেবে ইরান শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। এর মধ্যে ছিল সুপারসনিক ক্ষেপণাস্ত্র, পাশাপাশি অসংখ্য ড্রোন। এই হামলাগুলো ইসরায়েলের অর্থনৈতিক কেন্দ্র তেল আবিব, সবচেয়ে গুরুত্বপূর্ণ গভীর সমুদ্র বন্দর হাইফা এবং আধুনিক উন্নয়ন ও প্রযুক্তি কেন্দ্র বীর সেবাকে লক্ষ্য করে চালানো হয়েছিল। যুদ্ধবিরতি ও মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা। ইরানের অবিরাম পাল্টা হামলা ইসরায়েলি সরকার অভিভূত হয়ে পড়ে এবং যুদ্ধবিরতি চাইতে বাধ্য হয়। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ইরানি ক্ষেপণাস্ত্র এবং মনুষ্যবিহীন বিমানবাহী যান প্রতিহত করার জন্য ইসরায়েলের অস্ত্রাগারে যোগ দিয়েছিল, তবুও পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছিল। যুদ্ধের শেষের দিকে ইসরায়েলের সাহায্যের আবেদনে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্র নিজেও হামলায় যোগ দেয়, কিন্তু তারপরেও যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। মুসাভি উল্লেখ করেছেন যে ইরানের প্রতিক্রিয়ায় একটি প্রাথমিক প্রতিরোধমূলক পর্যায় ছিল, যা কঠোরভাবে সম্পন্ন হয়েছিল এবং তারপরে শাস্তিমূলক অভিযান চালানো হয়েছিল। মুসাভি ইরানি জাতিকে অভিনন্দন জানিয়ে বলেন, ইরানের মহৎ জনগণ ঐক্য ও সংহতির সাথে শত্রুর মুখোমুখি দৃঢ়ভাবে দাঁড়িয়েছিল, শত্রুকে তাদের সামনে মাথা নত করতে বাধ্য করেছিল। তিনি আরো বলেন, সশস্ত্র বাহিনী এবং জনগণ উভয়ই যে কোনো নতুন আগ্রাসনের মুখোমুখি হওয়ার জন্য সতর্ক এবং প্রস্তুত। ইরানি সামরিক প্রধানের মতে, ইরানের প্রতিপক্ষদের জানা উচিত যে ইরানি জাতি সহজে তার মর্যাদা এবং স্বাধীনতা অর্জন করতে পারেনি। শিশু হত্যাকারী সন্ত্রাসীদের তাদের জায়গায় স্থাপন না করা পর্যন্ত তারা বিশ্রাম নেবে না। তিনি জাতিকে রক্ষা করার জন্য সশস্ত্র বাহিনীর নিষ্ঠার উপর জোর দিয়ে বলেন, নিশ্চিত থাকুন, আমরা আমাদের প্রিয় শহীদদের মর্যাদা ও সম্মানের পতাকা আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত উঁচুতে রাখব। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি যেন আরো জটিল হচ্ছে। ইসরায়েল ও ইরানের মধ্যে চলা 12 দিনের সংঘাতের পর ইরান এখন আরো কঠোর অবস্থানে। তাদের সামরিক বাহিনীর ঘোষণা অনুযায়ী পরবর্তী কোনো ইসরায়েলি আগ্রাসনে কোনো রেড লাইন মানবে না তেহরান। ইসরায়েলকে ইরানের চরম হুঁশিয়ারি, কোনো রেড লাইন থাকবে না। ইরানের বিপ্লবী গার্ড কোর IRGC এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ইসরায়েল যদি আবারও আগ্রাসন চালায় তাহলে ইরানের প্রতিক্রিয়া হবে ভয়াবহ এবং তখন কোনো রেড লাইন থাকবে না। আল মায়াদিন টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে নাইনি এই হুঁশিয়ারি দেন। তার মতে, ইরানের বিরুদ্ধে 12 দিনের আগ্রাসনে ইসরায়েলি সরকার তাদের লক্ষ্য অর্জনে পুরোপুরি ব্যর্থ হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ইরানের দ্রুত প্রতিক্রিয়া শত্রুদের সব হিসাব নিকাশকে বানচাল করে দিয়েছে। নাইনি জানান, সাম্প্রতিক যুদ্ধে শত্রুর মূল লক্ষ্য ছিল ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করা এবং ইসলামী প্রজাতন্ত্রকে আত্মসমর্পণ ও ভেঙে ফেলতে বাধ্য করা। তিনি আরো বলেন, আলোচনার মাধ্যমে লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পরেই শত্রুরা ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হয়েছিল। IRGCর এই মুখপাত্রের মতে, ইরানের শত্রুদের ইসলামী প্রজাতন্ত্র সম্পর্কে যথেষ্ট ধারণা নেই। স্যাটেলাইট তথ্যে ইসরায়েলের দুর্বলতা প্রকাশ। যুদ্ধের ময়দানে ইসরায়েল চূড়ান্ত বিজয় দাবি করলেও যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদন ভিন্ন চিত্র তুলে ধরেছে। হাতে আসা স্যাটেলাইট রাডার তথ্যের ভিত্তিতে টেলিগ্রাফ দাবি করেছে, সাম্প্রতিক যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অন্তত 5টি সামরিক ঘাঁটিতে সরাসরি আঘাত হেনেছে। ইসরায়েল সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই হামলার ঘটনা স্বীকার করেনি। এমনকি কঠোর সামরিক বিধিনিষেধের কারণে দেশটির কোনো সংবাদ মাধ্যমও এই নিয়ে খবর প্রকাশ করতে পারেনি। এই তথ্য ফাঁস হওয়ায় প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের মধ্যে কথার লড়াই আরও তীব্র হবে বলেই ধারণা করা হচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন, সময়ের সঙ্গে সঙ্গে ইরানের ক্ষেপণাস্ত্র কেন বেশি পরিমাণে ইসরায়েল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারল তা এখনও স্পষ্ট নয়। তবে এর সম্ভাব্য কারণ হিসেবে তারা কয়েকটি বিষয় তুলে ধরেছেন। সীমিত ইন্টারসেপ্টর। ইসরায়েল তাদের সীমিত ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়ে ব্যবহার করেছিল। উন্নত ইরানি প্রযুক্তি। ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার পদ্ধতি উন্নত হয়েছে এবং তারা হয়তো আরও বেশি পরিমাণে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বিভিন্ন স্তর রয়েছে। আয়রন ডোম, এটি মূলত মর্টার ও রকেটের মতো স্বল্প পাল্লার প্রজেক্টাইল থেকে সুরক্ষার জন্য তৈরি করা হয়েছে। ডেভিড স্লিং সিস্টেম, এটি মাঝের স্তরের প্রতিরক্ষা নিশ্চিত করে এবং ড্রোনও 300 কিলোমিটার পর্যন্ত দূরত্বের ক্ষেপণাস্ত্র আটকাতে পারে। অ্যারো সিস্টেম, এটি সবচেয়ে ওপরের স্তরের জন্য, যা দীর্ঘ দূরত্বের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে বায়ুমণ্ডলে ফিরে আসার আগেই ধ্বংস করে ফেলে।
তবে এই বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও ইরানের ক্ষেপণাস্ত্রের সফল আঘাত ইসরায়েলের নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে প্রতিটি সংকটই যেন নতুন কোনো সুযোগের জন্ম দেয়। ইসরায়েল ইরান সংঘাত এর ব্যতিক্রম নয়। আপাত দৃষ্টিতে এই যুদ্ধ দুই দেশের মধ্যে সীমাবদ্ধ মনে হলেও এর ঢেউ লেগেছে তুরস্কের রাজনীতিতে, যা প্রেসিডেন্ট এরদোয়ানের জন্য বয়ে আনতে পারে এক নতুন রাজনৈতিক সম্ভাবনার দুয়ার। ইসরায়েলের আগ্রাসন ও তুরস্কের জনগণের উদ্বেগ, এরদোয়ানের নতুন সুযোগ। ইসরায়েল শুধু ইরানের ওপর আক্রমণই করেনি, এটি ছিল তাদের সামরিক শক্তির এক বিশাল প্রদর্শনী। কিন্তু এই প্রদর্শন তুরস্কের নাগরিকদের মনে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। পশ্চিমাদের নিষেধাজ্ঞায় জর্জরিত এবং দরিদ্র হওয়া সত্ত্বেও তুর্কিদের কাছে ইরান একটি স্থিতিশীল দেশ। তাছাড়া ইরানিদের রয়েছে এক সমৃদ্ধ প্রাচীন ইতিহাস ও সাহিত্য সম্ভার, এবং তুর্কিরা পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে ইরানিদের প্রতিরোধ ও তাদের ধর্মীয় নেতৃত্বের প্রতি আস্থাকে সম্মান করে। ইরাক বা লেবাননের ওপর হামলার চেয়ে ইরানের ওপর ইসরায়েলি হামলার ঘটনা তুরস্কে ভিন্নভাবে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তুর্কিরা এখন মনে করছে ইসরায়েলের আসলে আরও বড় উদ্দেশ্য রয়েছে, যেমন বৃহত্তর ইসরায়েল গঠন এবং আঞ্চলিক আধিপত্য বিস্তার। এর ফলে তুরস্কের নাগরিকদের মধ্যে এই বিশ্বাস দানা বাঁধছে যে তুরস্কই হতে পারে ইসরায়েলের পরবর্তী লক্ষ্য। ইরানে হামলার পর তুর্কিদের রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সবার প্রথম ও প্রধান উদ্বেগ তৈরি হয়েছে তুরস্কের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থা নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার প্রশ্ন উঠছে, তুরস্কের ক্ষেপণাস্ত্র কর্মসূচির কি অবস্থা? আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কি F-35 শনাক্ত করতে পারবে? এই প্রশ্নগুলো ইরান ইসরায়েল যুদ্ধ চলাকালে দৈনন্দিন আলোচনার প্রধান বিষয়বস্তু ছিল। এরদোয়ানের নির্বাচনী কৌশল, প্রতিরক্ষা শিল্পের সাফল্য। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান 2027 সালের প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ধারণা করা হচ্ছে। তুর্কি জনগণের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য তিনি প্রস্তুত। এরদোয়ান ইতিমধ্যে তুরস্কের প্রতিরক্ষা শিল্পকে অগ্রাধিকার দেয়া এবং এর আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের বিষয়ে বেশ সুনাম কুড়িয়েছেন। ইস্তাম্বুলের সাবেক মেয়র এক্রেম দুর্নীতি মামলায় গ্রেপ্তার এবং অর্থনৈতিক সংকটের বাইরে এরদোয়ান যেখানে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের সাফল্য দেখতে পারেন তা হল নিজস্ব প্রতিরক্ষা শিল্পের বিকাশ। প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে পুনরায় নির্বাচনী প্রচারাভিযানে নামার ক্ষেত্রে এরদোয়ান ইসরায়েল ও তুরস্কের তুলনামূলক প্রতিরক্ষা বিষয়ক অর্জনগুলোর ওপর জোর দিতে পারেন। 2023 সালে নির্বাচনের আগে তিনি তুর্কি নৌবাহিনীর ফ্ল্যাগশিপ TCG আনাদোলুকে সামনে এনেছিলেন। এই বিশাল জাহাজে সাধারণ তুর্কি নাগরিকদের ওঠার সুযোগ দেওয়া হয়েছিল এবং তারা এর বিশালতা নিয়ে মুগ্ধ হয়েছিলেন। নির্বাচনের মাত্র 34 দিন আগে জাহাজটি সামরিক শক্তিতে যোগ করা হয়, যা এরদোয়ানের জন্য একটি বড় নির্বাচনী কার্ড ছিল। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে তুরস্কের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্রের সক্ষমতার প্রতি তুর্কি নাগরিকদের মনোযোগ আরও বেশি থাকবে। এরদোয়ানও নির্বাচনী প্রচারণার সময় এই বিষয়ে সুনির্দিষ্ট উত্তর দিতে ভালোভাবে প্রস্তুত হচ্ছেন। তুর্কিদের সংখ্যাগরিষ্ঠ একটা অংশ বিরোধীদের তুলনায় এরদোয়ানকে স্থিতিশীল তুরস্কের শক্তি হিসেবে দেখে। ক্রমবর্ধমান অস্থির এই অঞ্চলে দেশ পরিচালনার জন্য বিরোধীদের মধ্যে প্রয়োজনীয় অভিজ্ঞতা ও সংকল্পের অভাব রয়েছে বলে তারা মনে করে। TCG আনাদোলু, সামরিক শক্তির নতুন প্রতীক। TCG আনাদোলু জাহাজ সংযোজন তুর্কি সামরিক বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি এক ব্যাটালিয়নের একটি বাহিনী পরিবহন এবং 8টি নৌযান বহন করতে সক্ষম। এমনকি বিমান পরিচালনাও করা সম্ভব এই জাহাজ থেকে। এটিকে অত্যাধুনিক ড্রোনের চেয়েও বড় কিছু সামরিক সম্পদ হিসেবে দাবি করা হয়ে থাকে। ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে এরদোয়ানের প্রতিক্রিয়া ছিল লক্ষণীয়ভাবে সংযত ও গঠনমূলক। তিনি ট্রাম্পের সঙ্গে একটি আলাদা যোগাযোগের চ্যানেল খোলার চেষ্টা করেছিল, যার মধ্য দিয়ে ইস্তাম্বুলে একটি মার্কিন ইরান বৈঠক করা হয়। যুদ্ধকালীন এরদোয়ানের মন্তব্যগুলো আগের মতো আক্রমণাত্মক ছিল না, যা তার কৌশলগত দূরদর্শিতা প্রমাণ করে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা যেন থামছেই না। ইরান ইসরায়েল সংঘাতের পর এখন পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে সেই বিতর্কের আগুন আরও উস্কে উঠেছে। ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য,
ইরানকে নতুন স্থানে পারমাণবিক কর্মসূচি শুরু করবে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিস্ফোরক মন্তব্য করেছেন। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেছেন, ইরান নতুন স্থানে তাদের পারমাণবিক কর্মসূচি শুরু করতে পারে। তিনি মনে করেন, গত মাসে মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে পিছিয়ে গেছে। তবে ট্রাম্পের শঙ্কা, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর তেহরান নতুন স্থানে তাদের কর্মসূচি পুনরায় শুরু করতে পারে। তিনি আরও উল্লেখ করেন যে ইরান পারমাণবিক কর্মসূচি পরিদর্শনের অনুমতি দিতে বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে রাজি হয়নি। এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছিল, মার্কিন বিমান হামলায় ইরানের 3টি পরমাণু স্থাপনায় পারমাণবিক কর্মসূচি 1 থেকে 2 বছর পিছিয়ে গেছে। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বলেন, হামলার লক্ষ্যবস্তু হওয়া 3 ইরানি পারমাণবিক স্থাপনা ধ্বংস করা হয়েছে। তার ভাষ্য, আমরা অন্তত 1 থেকে 2 বছর তাদের কর্মসূচি পিছিয়ে দিতে পেরেছি। গোয়েন্দা মূল্যায়ন এমনটাই বলছে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সমন্বিত হামলা ও ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন মত। নতুন করে পরমাণু চুক্তির লক্ষ্যে ওয়াশিংটন তেহরান পরোক্ষ আলোচনার মধ্যেই 13 জুন ইসরায়েল সামরিক আগ্রাসন শুরু করে, যার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কেন্দ্র ধ্বংস করা। এর 1 সপ্তাহ পর ইসরায়েলের সঙ্গে যোগ দেয় যুক্তরাষ্ট্র। গত 21 জুন মার্কিন B-2 স্টেলথ বোমারু বিমান ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনা সহ 3টি পরমাণু কেন্দ্রে বোমা ফেলে। ওই দিনই ট্রাম্প দাবি করেন, ইরানের পরমাণু কার্যক্রম শেষ করে দেওয়া হয়েছে। অন্যান্য কর্মকর্তারাও একই দাবি করেন। তবে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যে ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্নতা দেখা গেছে। পেন্টাগনের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি DIA জানিয়েছে, এই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি মাত্র কয়েক মাস পিছিয়ে গেছে, ধ্বংস হয়নি। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে রাজি নয়, ট্রাম্পের উদ্বেগ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন, ইরান তাদের পারমাণবিক কর্মসূচির পরিদর্শন মেনে নেয়নি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতেও সম্মত হয়নি। হোয়াইট হাউসে স্বাধীনতা দিবস উদযাপন শেষে এয়ারফোর্স ওয়ানে নিউ জার্সি যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন ইরানের পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও ইরান এটি অন্য কোনো স্থানে আবার শুরু করতে পারে। রয়টার্স এ খবর জানিয়েছে। সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি বলবো এটা স্থায়ীভাবে পিছিয়ে গেছে। আমার মনে হয় ওদের অন্য কোনো স্থানে আবার শুরু করতে হবে, আর যদি ওরা শুরু করে তাহলে সেটা হবে এক বড় সমস্যা। তিনি আরও বলেন, তেহরানকে আবার পারমাণবিক কর্মসূচি শুরু করতে দেওয়া হবে না এবং ইরান তার সঙ্গে বৈঠক করতে চায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলছে, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করছে পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্যে। তবে তেহরান বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে। গত জুনে ইসরায়েল প্রথমবারের মতো ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সামরিক হামলা চালায়। ওই সময় থেকে IAEA এর পরিদর্শকরা ইরানের কোনো স্থাপনায় প্রবেশ করতে পারেননি। যদিও সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, পরিদর্শন ফের শুরু করাই তার সর্বোচ্চ অগ্রাধিকার। এদিকে ইরানের পার্লামেন্ট একটি আইন পাশ করেছে, যেখানে বলা হয়েছে, যতক্ষণ না তাদের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত হচ্ছে, ততক্ষণ IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত থাকবে। গাজায় চলমান সংঘাতে ইসরায়েলি বাহিনীর ভেতরের চিত্রটা ভয়ঙ্কর। হামাসের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে নিজেদের ভুলেই মারা গেছে 31 জন সেনা। ভাবা যায়, ইসরায়েলি আর্মি রেডিওর এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। প্রতিবেদনে জানা গেছে, 2023 সালের অক্টোবরে গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত 440 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এর মধ্যে 72 জন মারা গেছেন অভিযান পরিচালনা সংক্রান্ত দুর্ঘটনায়, যা মোট মৃত্যুর প্রায় 16%। আরও চমকপ্রদ তথ্য হলো, নিহতদের মধ্যে 31 জনই মারা গেছেন নিজেদের ভুলবশত ছোড়া গুলিতে, যাকে সামরিক পরিভাষায় বলা হয় ফ্রেন্ডলি ফায়ার। এছাড়া গোলাবারুদ সংশ্লিষ্ট দুর্ঘটনায় মারা গেছেন 23 জন। সাঁজোয়া যানের চাকায় পিষ্ট হয়ে 7 জন আর অজ্ঞাত গুলি বর্ষণে নিহত হয়েছেন 6 জন। অর্থাৎ ইসরায়েলি সেনারা যুদ্ধক্ষেত্রে যতটা না হামাসের আক্রমণের শিকার হচ্ছেন, তার চেয়েও বেশি ঝুঁকির মধ্যে আছেন নিজেদের সহযোদ্ধা এবং অসতর্কতার কারণে।
যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গত 18 মার্চ ইসরায়েল যখন গাজায় সামরিক অভিযান আবার শুরু করে, তখন থেকে এখন পর্যন্ত 32 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এর মধ্যে 2 জন মারা গেছেন অভিযান পরিচালনা সংশ্লিষ্ট দুর্ঘটনায়। ইসরায়েলি সামরিক তথ্য অনুসারে 2023 সালের 7 অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে 882 জন সৈন্য নিহত এবং 6032 জন আহত হয়েছে। গাজা উপত্যকায় হামাস ও তার মিত্র গোষ্ঠীর গুলিতে প্রাণ হারান 2 ইসরায়েলি সেনা। এরা হলেন সার্জেন্ট আসাফ জামির এবং সার্জেন্ট ইয়ার ইলিয়াহু। আসাফ জামিরের বাড়ি ইসরায়েলের দিমোনা শহরে। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর 53তম আর্মোর ব্যাটালিয়নের সৈনিক ছিলেন। 4 জুলাই দক্ষিণ গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান চলাকালে ট্যাঙ্ক বিস্ফোরণে নিহত হন আসাফ। তার সঙ্গে আরও 2 সেনা আহত হয়েছেন। আর ইয়াই ইলিয়াহুর বাড়ি ইসরায়েলের এজের শহরে। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর গাজা ডিভিশনের নর্দার্ন ব্রিগেডের একজন কমব্যাট ইঞ্জিনিয়ারিং সৈনিক ছিলেন। রকেটের আঘাতে ভারী সাঁজোয়া যান বিস্ফোরণে নিহত হয়েছেন তিনি। আন্তর্জাতিক অঙ্গন থেকে বারবার যুদ্ধবিরতির আহ্বান জানানো হলেও ইসরায়েল গাজায় তাদের বর্বরতা অব্যাহত রেখেছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যানুযায়ী এই যুদ্ধে 57,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং আন্তর্জাতিক বিচার আদালতে তার বিরুদ্ধে গণহত্যার মামলা চলছে। যে 251 জন জিম্মিকে হামাসের যোদ্ধারা ধরে নিয়ে গিয়েছিল, তাদের মধ্যে অন্তত 35 জন এখন জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে। সামরিক অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করার ঘোষণা দিয়েছে আইডিএফ। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ আঘাত। স্যাটেলাইট তথ্যে চাঞ্চল্যকর মোড়। দীর্ঘ 12 দিনের সংঘাত শেষে ইসরায়েল দাবি করেছিল ইরানের ছোড়া প্রায় 84% ক্ষেপণাস্ত্রই প্রতিহত করা হয়েছে, কিন্তু স্যাটেলাইট চিত্র যেন ভিন্ন গল্প বলছে। টেলিগ্রামের এক প্রতিবেদন অনুযায়ী ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকদের বিশ্লেষণ করা স্যাটেলাইট চিত্র থেকে জানা গেছে, গত মাসে ইরান অন্তত 5টি ইসরায়েলি সামরিক স্থাপনায় সফলভাবে আঘাত হেনেছে। এর মধ্যে রয়েছে উত্তর, মধ্য ও দক্ষিণ ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু, এমনকি একটি গোয়েন্দা তথ্য সংগ্রহ কেন্দ্র এবং একটি লজিস্টিক ঘাঁটিও। রাডার স্যাটেলাইট ডেটা, লুকানো সত্যের উন্মোচন। এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে রাডার স্যাটেলাইট ডেটার ভিত্তিতে। এই ডেটা ক্ষেপণাস্ত্র হামলার সাথে সামঞ্জস্যপূর্ণ বিস্ফোরণের ক্ষয়ক্ষতি স্পষ্টভাবে চিহ্নিত করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী কঠোর সেন্সরশিপ আইনের কারণে এই হামলার তথ্য আগে প্রকাশ করেনি। এমনকি যোগাযোগ করা হলে ইসরায়েলি সেনাবাহিনী এই বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। ইসরায়েলি সামরিক সেন্সরশিপ আইন সক্রিয় সংঘাতের সময় সংবেদনশীল নিরাপত্তা তথ্য প্রকাশে কঠোর বিধিনিষেধ আরোপ করে, যা এই গোপনীয়তার মূল কারণ। বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা, কৌশলগত বিপর্যয়। টেলিগ্রাফের প্রতিবেদন আরও বলছে, সংঘাতের প্রথম 8 দিনে ইরানের ক্রমবর্ধমান সংখ্যক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বহুল আলোচিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় সফলভাবে প্রবেশ করেছে। বিশ্লেষকরা মনে করছেন, সীমিত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র সরবরাহ, ইরানের আরও উন্নত প্রযুক্তি অথবা আক্রমণ কৌশলের পরিবর্তনের কারণে এটি ঘটেছে। ইরান ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাজিত করার জন্য এক অভিনব কৌশল ব্যবহার করেছে, সমন্বিত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা। এই কৌশল অনুযায়ী আত্মঘাতী ড্রোনগুলো প্রথমে নিক্ষেপ করা হয়, যা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত ও বিভ্রান্ত করে তোলে। যখন প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনগুলোকে প্রতিহত করতে ব্যস্ত থাকে, তখন মূল ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। নাম প্রকাশ না করার শর্তে টেলিগ্রাফকে একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বলেছেন, এই ড্রোন ব্যবহার ছিল ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাস্ত করার একটি ইচ্ছাকৃত কৌশল। ড্রোন নিক্ষেপের মূল লক্ষ্য হল তাদের সিস্টেমগুলোকে ব্যস্ত রাখা, ওই কর্মকর্তা বলেন। সংঘাতের অপ্রত্যাশিত বাঁক, ইরানের প্রতিশোধ ও মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ। 13 জুন ইসরায়েলি সরকার ইরানের বিরুদ্ধে বেআইনি আগ্রাসন শুরু করে, যার ফলে অনেক জ্যেষ্ঠ কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক নিহত হন। এর প্রতিক্রিয়ায় ইরান 24 ঘন্টারও কম সময়ের মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে প্রতিশোধ নেয়। এরপর ট্রু প্রমিস 3 এর অধীনে ধারাবাহিক প্রতিশোধমূলক অভিযান চালানো হয়। যুদ্ধ আরও তীব্র হয় যখন 22 জুন মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে যুদ্ধে প্রবেশ করে। মার্কিন বোমারু বিমান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে 3টি ইরানি পারমাণবিক স্থাপনায়
আঘাত হানে। এর জবাবে ইরান আত্মরক্ষার জন্য কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা পশ্চিম এশিয়ার বৃহত্তম মার্কিন সামরিক বিমান ঘাঁটি। অবশেষে যুদ্ধবিধ্বস্ত ইসরায়েলি সরকার 24 জুন একতরফাভাবে একটি যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতে বাধ্য হয়। স্থিরতা ও বাইরের চাপ মোকাবিলায়